ডকুমেন্টারি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জনাব তানভীর মোকাব্বেলকে এই উদ্যোগটি নেওয়ার জন্য এবং সন্দীপ কুমার মিস্ত্রি যিনি এটার সার্বিকভাবে নির্মাণ করেছেন। আজকে আমি এখানে উপস্থিত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, আজকে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আবারও আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি একটু অসুস্থ, এই জন্য আমি আজকে কি বক্তব্য দিব এটা ওরকমভাবে আমি চিন্তা করিনি। আর আমার মাকে নিয়ে যেহেতু এই অনুষ্ঠানটি, এটা আমি এই জন্যই আজকে কষ্ট হলেও আমি চেষ্টা করব দু একটা কথা বলার জন্য। আমি আমার বড় বোন খুব চমৎকারভাবে আমার মা এবং উনি কীরকম মানুষ ছিলেন সেটা একটি সুন্দরভাবে সেটি ফুটিয়ে তুলেছেন ওনার বক্তব্যে। তো আমি আজকে অন্যভাবে একটু আপনাদেরকে শেয়ার করব আমার অভিজ্ঞতা। আমি আমার মাকে কেমন দেখেছি ছোটবেলা থেকে। আমার স্মৃতিতে বেশ কিছু ঘটনা এখনো আমাকে নাড়া দেয়। নাড়া দেয় কারণ ওনার কথাবার্তা, ওনার কাজে আমি দেখেছি উনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে কতটুকু ভালোবাসতেন। সরি, আমার খুব আবেগ আপ্লুত হয়ে যায়, কারণ এটা আমি নিজে দেখেছি তার ভালোবাসা মানুষের প্রতি। অনেক সময় আমরা সবাই দেখেছি যে একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসেন, এটা তো ইট ইজ আনডিনায়েবল। এবং বিশেষ করে আমাদের সমাজে মা একটু দুর্বল হয় তার পুত্র সন্তানের প্রতি, যেটার বেনিফিট আমিও কিছুটা পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও এই যে কথাটা বললাম যে ওনার ভালোবাসা মানুষের প্রতি, ওনার ভালোবাসা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমার বড় বোন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে মানুষের মুক্তি, গণতন্ত্র, সাম্য, সকলের সমান অধিকার, একটি মেধাভিত্তিক সমাজ, আইনের শাসন, সকলের জন্য আইন সমান, সেটাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। সেজন্যই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং সেই চেতনাটা ধারণ করেছিলেন বঙ্গবন্ধু, সেই চেতনাটা ধারণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ, জাতীয় চার নেতা, এবং আমাদের মুক্তিযোদ্ধারা যারা স্বেচ্ছায় মুক্তিযুদ্ধে জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল, এবং পাশাপাশি সকল জনসাধারণ যারা প্রস্তুত ছিলেন সকল কিছু ত্যাগ করার জন্য এবং আমাদের মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনার জন্য। তো সেটাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো আমার মাকে দেখেছি যে শুধু কথায় না, তার কাজে, ব্যক্তিগত জীবনে তিনি কিভাবে সেটাকে ধারণ করেছেন। তো আমি দুই তিনটা ছোট কাহিনী বলবো। একটা ছোট বাচ্চা ছেলের জন্য একটা সাইকেল কিন্তু একটা স্বপ্নের জিনিস। তো আমি যখন ছোট ছিলাম, আমার বাবা ৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ৩রা নভেম্বর আমার বাবাকে জাতীয় চার নেতা সহ নির্মমভাবে হত্যা করা হলো। তারপর আমার পরিবার, আমার মা একাই সার্বিক দায়িত্ব গ্রহণ করলেন। একদিকে রাজনীতি, আরেকদিকে পরিবার, 4 সন্তান, কোনো ইনকাম সোর্স নেই। আমরা এমন একটা অবস্থায় পড়েছিলাম, আমার মনে আছে আমি
তখন 6 বছর 7 বছর বয়স, স্বাভাবিকভাবেই একটা বাচ্চা ছেলে খেলনা চাবে। তা আমার মা আমাকে একটা খেলনার দোকানে নিয়ে গেছে। আমার এখনো মনে আছে, এই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টা দিকে সাকুরা মার্কেট, সেখানে একটা খেলনার দোকান ছিল। তো সেই দোকানে আমার মা আমাকে নিয়ে যায়। তো আমি স্বাভাবিকভাবেই নানা ধরনের খেলনা কেনার জন্য মানে আমি ইয়ে করছিলাম। তো আমি দেখলাম যে আমার মা খুব মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলেন, কারণ আমি যেই খেলনাগুলো দেখছিলাম সেগুলো হয়তো বা দামি ছিল, আমি তো তখন বুঝিনি, ছোট ছিলাম। তো এক পর্যায়ে কয়েকটা খেলনা আমি সিলেক্ট করলাম। তো আমার এখনো মনে আছে, আমার মা দোকানদারকে বলছেন যে উনি পয়সাটা মানে বিলটা পরে পরিশোধ করবেন, এবং দোকানের মালিক রাজি হলেন এবং আমি সেই খেলনাগুলো পেলাম। তো এটা কেন বলছি, যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যে ব্যক্তি 9 মাস, তার পরিবার কি অবস্থায় ছিল সেটার একটা চিত্র আপনাদের সামনে হালকাভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমার মা যে কিভাবে স্ট্রাগল করেছেন ফ্যামিলিকে নিয়ে এবং রাজনীতির ময়দানে থেকে। তো আমার কাছে এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ আমি দেখেছি যে আজকাল রাজনীতিবিদরা তাদের ছেলেমেয়েরা সবাই বিদেশে লেখাপড়া করছে, আরাম আয়েসে চলাফেরা করছে, কিন্তু অন্তত আমার পরিবার, আমার মা, আমার বাবা সারা জীবন সততার সাথে কাজ করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো এটা আমার মনে দাগ কেটেছে ছোটবেলা থেকেই। তারপর ওই যে যেটা বললাম, একটা সাইকেল, একটা ছোট বাচ্চার স্বপ্ন। তো আমার তো সাইকেল ছিল না, আমার বন্ধুর একটা সাইকেল আমি কয়েকদিনের জন্য চেয়ে নিয়েছিলাম। তো সেই সাইকেলটা আমি আমাদের নিচে একটা গাড়ি রাখার জায়গা ছিল, গাড়ির সাইড দিয়ে আমি সার্কেল করে করে চালাচ্ছিলাম। তো এক সময় আমার পাটা গিয়ে দেওয়ালের ভিতর, প্যাডেলিং এর সময় দেওয়ালের মধ্যে লেগে আমার একটা আঙ্গুলের নখ পুরো উঠে যায়। তো আমি ওখানে মানে প্রফিউসলি ব্লিডিং শুরু হয় সেই জায়গায়, একেবারে মানে ঝরঝর করে রক্ত পড়ছে, নখ উঠে গেলে যা হয়। তো আমাকে তাড়াতাড়ি ড্রাইভার নিয়ে গেল উপরে। কোথায়? আমাদের বাসার ছাদে। কেন আমাদের বাসার ছাদে? কারণ আমাদের বাসার ছাদে তখন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছিল। এটা হচ্ছে জিয়াউর রহমান যখন ঘরোয়া রাজনীতি অ্যালাউ করলেন। আমার মা সে সময় আওয়ামী লীগের আহ্বায়িকা ছিলেন, এবং সেই আহ্বায়িকা হিসাবে উনি মিটিংয়ের সভাপতিত্ব করছিলেন। তো আমাকে নিয়ে যাওয়া হলো ছাদে, ছাদের উপরে প্যান্ডেল দেওয়া, অনেক টেবিল বসানো, সেখানে সব মানুষরা বসে আছে, মিটিং চলছে। সো দূর থেকে আমার মা দেখলো যে আমাকে ধরে নিয়ে আসছে। তো জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তো ড্রাইভার বলল যে ভাইয়ার তো সাইকেল চালাতে গিয়ে নখ উঠে গিয়েছে, খুব রক্ত ঝরছে। তো স্বাভাবিকভাবে যে কোনো মা তখন কি করবেন? ছুটে চলে আসবেন সন্তানকে দেখার জন্য, ভালোবাসার টানে সেটাই করবেন, তাই না? কিন্তু আমার মা সেটা করলেন না। আমার মা বললেন, ঠিক আছে, তুমি ওকে গাড়ি করে নিয়ে যাও, আমি করিম ভাইকে বলে দিচ্ছি। করিম ভাই হচ্ছেন করিম কাকু, ডক্টর করিম, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তো আম্মা বললেন যে নিয়ে যাও, আমি ওনাকে টেলিফোনে জানিয়ে দিতে বলছি। তারপর আমাকে ড্রাইভার নিয়ে গেলেন। না, এই যে একটা ঘটনা, কিভাবে দেখবেন? আমি সেই সময় কিভাবে দেখেছিলাম? হয়তো আমার কাছে একটু কষ্ট লেগেছে যে আমার আম্মা আমাকে মানে অতটা গুরুত্ব দিলেন না। কিন্তু এখন আমার যে উপলব্ধি,
সেটা হচ্ছে উনি একজন প্র্যাগম্যাটিক মানুষ ছিলেন। উনি বুঝতে পেরেছেন, কারণ আমি নিজে জানি আমার মা আমাকে কতটুকু ভালোবাসতেন। উনি আমাকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু তিনি বিশ্লেষণ করলেন যে এই মিটিংটা অতি গুরুত্বপূর্ণ। এই মিটিংটায় যদি বিঘ্ন ঘটে তাহলে সার্বিকভাবে যে ক্ষতিটা হবে, উনি যদি উঠে গিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় মিটিংটা পণ্ড হয়ে যাবে। কিন্তু এই কাজটা ওনাকে ছাড়াও সম্পন্ন করা সম্ভব। সো দিস ইজ দ্য প্র্যাগম্যাটিজম এবং রিয়েলিজম। তো এই যে বিবেচনাটা করলেন যে না, আমার ছেলেকে তার চিকিৎসা সঠিকভাবে দেওয়া সম্ভব এবং মিটিংটাকেও চালিয়ে যাওয়া সম্ভব। তো আমি আমার মায়ের এই সিদ্ধান্তটাকে এখন গভীরভাবে শ্রদ্ধা করি। ঠিক একইভাবে ওই যে সাইকেল বললাম, একটা ছোট ছেলে, তার সাইকেল ছিল না। চিন্তা করে দেখেন, সেই সময় ৭৭-৭৮ সালে আওয়ামী লীগের আহ্বায়িকা, তার মানে স্বাভাবিকভাবে এখানে অনেক অনেক ধরনের মানুষ থাকে যারা সুবিধা নেওয়ার জন্য, ব্যবসায়ী লোকজন থাকে যারা টাকা খরচ করার জন্য তারা কিন্তু প্রস্তুত থাকে। আমার মাকে আমি অনেকবার বলেছিলাম, আম্মা আমার একটা সাইকেল লাগবে, আমার বন্ধুদের সবার সাইকেল আছে। আম্মা বলেছিল যে তোমার বুঝতে হবে যে আমার সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। তা আমি দুঃখ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। তো আমি সেই সময় একজন, আমি ওনার নাম বলবো না, একজন ভদ্রলোক ছিলেন, ওনাকে আমি ছোট হিসাবে আমি ওনাকে বললাম যে কাকু আমাকে একটা সাইকেল কিনে দিন। তো আমি ওনাকে অনেক বিরক্ত করতাম সাইকেলের জন্য। তো উনি হয়তো আমাকে আমার আমার মানে ওনাকে আমার আবদার থেকে মুক্ত হওয়ার জন্য উনি বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, আমি পরশুদিন ৩টার সময় আসবো, তোমাকে নিয়ে যাব সাইকেল কিনতে। তো আমার মনে আছে ওটা মনে হয় রবিবার ছিল। রবিবার দিন আমি বিকালবেলায় ৩টার সময় ছাদে গিয়ে অপেক্ষা করছি কখন আসবে সেই কাকু। ৪টা, ৪:৩০, ৫টা, ৫:৩০ হয়ে গেল, মাগরিবের আজান চলে আসলো, সন্ধ্যা হয়ে গেল। আমি মন খারাপ করে বাসায় চলে গেলাম। সেই কাকু আর আসলো না, আমার সাইকেলও হলো না আজই পর্যন্ত। কিন্তু এখন আমি যেটা চিন্তা করছি যে আমার মা যদি জাস্ট একটা আওয়াজ দিত যে আমার ছোট ছেলেটার সাইকেল নাই, ১০০টা সাইকেল চলে আসতো। কিন্তু তিনি সেটা করেন নাই। দিস ইজ ইন্টিগ্রিটি। তো আমার মায়ের পরিচয় এই ছোট ছোট জিনিসগুলো থেকে আসে। আমার বাবাও একই রকম ছিলেন, আমার মাও ধারণ করেছিলেন একই চিন্তা, একই চেতনা, একই বিশ্বাস এবং অকৃত্রিম ভালোবাসা দেশ এবং মানুষের জন্য। আমার আরেকটা মনে আছে ছোটবেলার স্মৃতি, আব্বুকে যখন হত্যা করা হলো, আমার মনে আছে আমাদের বাসার সামনে হাজার হাজার মানুষ লাইন দিয়ে, আমাদের 2টা গেট ছিল, এক গেট দিয়ে ঢুকছে, বাবার লাশ দেখে আরেক গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং অনেক সাংবাদিক, আমাদের বাসার সামনে একটা আম গাছের নিচে অনেক মানুষ জড়ো হয়ে আছে। তো সাংবাদিকরা ওখানে প্রশ্ন করছে। আমার মাকে একবার প্রশ্ন করলেন যে আপনার অনুভূতি কি? আম্মা জবাব দিতে যাওয়ার আগে ওনার পাশে অনেকেই কান্নাকাটি করছে। তো আমার মা সবাইকে উদ্দেশ্য করে বললেন যে আমি আমার স্বামী হারিয়েছি, আমার ছেলেমেয়েরা বাবা হারিয়েছে, কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে দেশ কি হারালো। সো ওই মুহূর্তেই যে এই উপলব্ধি ওনার চিন্তা ছিল দেশের জন্য, ওনার সার্বিক মানে
ভালোবাসা ছিল দেশের জন্য, মানুষের জন্য। আমাদের বাসা কিন্তু একটা লঙ্গরখানার মতো ছিল। আমাদের কাপাসিয়ার থেকে যত গরিব, দুঃখী, অসুস্থ মানুষ আমাদের বাসায় সার্বক্ষণিক থাকতেন, এবং আমার মা তাদের চিকিৎসার ব্যবস্থা, অথচ তার সংসার চালাতেই হিমশিম খায় এই অবস্থায়। আমার বড় বোন যে কথাটা বললো যে আমরা মানে wealth is not measured by money or material things. Wealth is আমরা কতটুকু করতে পারি আরেকজনের জন্য, নিজের না থাকলেও আরেকজনের জন্য করা। তো সেটাই ছিল সৈয়দা জোহরা তাজউদ্দিন। আমার মতে উনি একজন মানে মহিয়সী নারী ছিলেন এবং দুর্দান্ত মানুষ, সব দিক দিয়ে পরিবারকে ম্যানেজ করেছেন, রাজনীতি করেছেন, মানুষের জন্য চিন্তা করেছেন, প্রগ্রেসিভ ছিলেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন। সো অ্যামেজিং ওম্যান, অ্যামেজিং লেডি। এবং লাইক মাই সিস্টার, আমার বোনের মতো আমিও গর্বিত যে আমি ওনাদের সন্তান। থ্যাংক ইউ ভেরি মাচ।